আমি একটি ছেলের সাথে ফেসবুকে প্রেম করেছিলাম। তারপর তার সাথে পার্কে দেখা করতে গিয়েছিলাম তার লোকেশন অনুযায়ী। সারাদিন তার সাথে ঘুরলাম, খুব আনন্দ করলাম, খুব রোমান্টিক মুডে দিনটা কেটেছিল। সে আমার জন্য একটি গোলাপ ফুল নিয়ে এসেছিল। তার দেওয়া গোলাপ ফুলটি পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত হয়েছিলাম। হঠাৎ মনে পড়ল গোলাপ ফুলটি দেখতে খুব সুন্দর। তাহলে ফুলটি একটু শুকে দেখি। গোলাপ ফুলটি শুকতেই হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন যারা মেরে উঠল। পরক্ষণেই আমি অচেতন হয়ে পড়ে গেলাম। তারপর যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমার সকল হাত পা বাঁধা। আমি একটা রুমের ভিতরে আবদ্ধ। কিছুক্ষণ পরেই 4 জন লোক আমার এখানে আসলো। আমার এখানে এসে তারা 4 জন মিলে একসাথে এক অদ্ভুত আচরণ করতে শুরু করল, যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি অনন্যা। বর্তমানে আমার বয়স 17। আমি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ছি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, মা একজন হাই স্কুলের শিক্ষিকা। আমার 2 ভাই। এক ভাই আমার বউ, সে বিদেশ থাকে। আরে ভাই আমার ছোট, সে মাত্র ক্লাস 8ম শ্রেণীতে পড়ে। আর বোন বলতে আমার পরিবারের মধ্যে আমি শুধু একলা, অর্থাৎ আমাদের পুরো পরিবারের মেয়ে মাত্র আমি একজন। তাই সবাই আমাকে অনেক বেশি আদর করে। আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমার বড় ভাই আমার জন্য একটি মোবাইল বিদেশ থেকে পাঠালো। আমার বড় ভাই আমাকে অনেক বেশি আদর করত, যত্ন করত, আমার প্রত্যেকটি চাওয়াই পূরণ করত। সে ইচ্ছা করলে আমাকে আরও আগে মোবাইল দিতে পারত, কিন্তু আমার হাতে মোবাইল দিয়ে নাই, যাতে আমার পড়ালেখার ক্ষতি হবে। আর ভাই আমাকে আগেই বলেছিল আমি যদি এসএসসি পরীক্ষায় পাস করতে পারি, অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারি, তাহলে সে আমাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিবে। ভাইয়ের কথা অনুযায়ী আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম, এসএসসি পরীক্ষায়। তারপর সে খুশি হয়ে আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল উপহার দিলেন। আর এই মোবাইলে আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল বন্ধুরা। এসএসসি পাস করার পর ভাই আমাকে একটি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল বিদেশ থেকে পাঠালেন। মোবাইলের ব্র্যান্ড ছিল স্যামসাং। অনেক দামি একটা মোবাইল ছিল, অনেক সুন্দর ছবি উঠত, আর আমাদের বাসায় আগে থেকেই ওয়াইফাই ছিল। ভাইয়ার দেওয়া মোবাইল পেয়ে আমার যেন আনন্দের আর সীমা নেই। অর্থাৎ পড়ালেখার দিকে কোনো মন ছিল না, সম্পূর্ণ মনোযোগ চলে গিয়েছিল মোবাইলের প্রতি। আমার বন্ধু বান্ধবীদের মুখে শুনেছি ফেসবুক নাকি অনেক মজার, ফেসবুকে অনেক কিছুই নাকি পাওয়া যায়। তাদের মুখ থেকেই ফেসবুক এর কথা শুধু আগে শুনতাম, আর মনে মনে ভাবতাম আমার যদি একটা মোবাইল হতো তাহলে তো আমিও ফেসবুক চালাতে পারতাম। অবশেষে ফেসবুকের সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার মোবাইলে একটি ফেসবুকের অ্যাকাউন্ট খুললাম। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আস্তে আস্তে আমি ফেসবুকে সময় দিতে শুরু করলাম। যতই চালাচ্ছি ততই ভাল লাগছে, ফেসবুকে যত সময় যাচ্ছে ততই ভাল লাগছে। আস্তে আস্তে আমি ফেসবুকের প্রতি আসক্ত হয়ে গেলাম, অর্থাৎ পড়ালেখা, খাওয়া দাওয়া সব কিছুর চাইতে ফেসবুকে প্রাধান্য দিতে শুরু করলাম। মনে হলো যেন ফেসবুক একটি নেশায় পরিণত হয়েছে। এভাবেই বেশ কয়েকদিন চালানোর পর ফেসবুকে একটি আইডি পেলাম। আইডিতে ছেলেটিকে দেখতে অনেক অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম লাগল। ফেসবুকে ছেলেটির আইডির নাম ছিল রোম্যান্টিক কাব্য, অর্থাৎ ছেলেটি ফেসবুকে অনেক সুন্দর সুন্দর লেখালেখি করত, এবং তার প্রত্যেকটা পোস্টেই আমার কাছে খুব ভালো লাগত। এক কথায় আমি ছেলেটির প্রতি আসক্ত হয়ে গেলাম। ছেলেটির প্রতি আসক্ত হওয়ার পরে আমি তার প্রত্যেকটি পোস্ট ফলো করতে শুরু করলাম, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে শুরু করলাম। আমি ছেলেটিকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতাম। হয়তো একদিন ছেলেটির নজরে আমার কমেন্ট পড়ল। তারপর ছেলেটি একদিন আমাকে মেসেঞ্জারে হাই বলে আমাকে সংকেত দিল। ছেলেটির সঙ্গে আমি মোটামুটি একটু খুশি হলাম, কারণ এই প্রথম অনলাইন প্ল্যাটফর্মে অপরিচিত কারো সাথে কথা বলছি। আমার ফেসবুক আইডির নাম ছিল রানী অনন্যা। ছেলেটি আমাকে তারপর মেসেজ দিল, হয় রানী অনন্যা, হাউ আর ইউ। তারপর আমি ভাবলাম এখন হয়তো ছেলেটিকে রিপ্লাই দেওয়া উচিত। আমি বললাম আই অ্যাম ফাইন, অ্যান্ড ইউ। তারপর ছেলেটি আমাকে বলল
ইয়েস আই অ্যাম ফাইন। তারপর ছেলেটি বাংলায় লিখল, রানী অনন্যা, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই বলেন। তারপর ছেলেটি আমাকে বলল, অনন্যা, আমি ইদানিং লক্ষ্য করছি তুমি আমার প্রত্যেকটি পোস্টে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ো এবং আমার প্রত্যেকটি পোস্টে তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আসলে আমাকে এ পর্যন্ত যতজন কমেন্ট করেছে সবগুলো কমেন্টের মধ্যেই তোমার কমেন্ট, তোমার লেখার ভাবগাম্ভীর্য আমাকে মুগ্ধ করেছে। অনন্যা, আমি কাব্য। আমি একটি ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্য বিভাগে অনার্স মাস্টার্স করছি। এজন্য আমি কিছু লেখালেখি করি। লেখালেখিটা আমার খুব ভাল লাগে। মোট কথা, লেখালেখিটা আমার একটি পেশা আর নেশাও বটে। আর এটিও কি লক্ষ্য করেছি অনন্যা, তোমার যে লেখার ভাব গম্ভীর সেটাও কিন্তু আমার চাইতেও কম না। সত্যিকার অর্থে অনন্যা, তুমি অনেক মেধাবী। তোমার প্রত্যেকটি কমেন্টে আমাকে মুগ্ধ করেছে। অনন্যা, তুমি যদি অন্ধকার চর্চা না করে তাহলে আমি কি তোমার বন্ধু হতে পারি? তারপর লোকটির মিষ্টি মিষ্টি কথায় আমি যেন তার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করলাম। আস্তে আস্তে তার প্রতি আসক্ত হয়ে গেলাম। তারপরও তাকে আমি বুঝতে দেই নাই। আমি বললাম, কাব্য, আমি তোমার বন্ধু হতে পারি, কিন্তু এর চাইতে বেশি না। তারপর খাদ্য বলল, আচ্ছা ঠিক আছে আপাত, তুমি আমার বন্ধু হলেই চলবে। তারপর হয়ে গেল তার সাথে আমার বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে ভালোবাসা, এভাবেই শুরু হতে লাগল তার সাথে বিভিন্ন ধরনের আলাপচারিতা। দীর্ঘ 3 থেকে 4 মাস কাব্যের সাথে কথা বলার পর আস্তে আস্তে আমরা বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে গড়িয়ে যায় এবং তার সাথে এমন সম্পর্ক হয়ে যায় যেটা গভীর থেকে গভীরতর প্রেমিক প্রেমিকার মধ্যে হয়ে থাকে। আর কাব্যর সাথে যতই আমি কথা বলছি ততই তার প্রতি আরও আসক্তি হয়ে যাচ্ছি। তার কথাগুলো আমার কাছে এত এত মিষ্টি, এত ভাল লাগে যেন তার সাথে আমি সারাদিনের কথা বলতে থাকি। ফেসবুক থেকে পরিচয়, তারপর প্রেম, তারপর প্রেমের সম্পর্ক থেকে আরও গভীর থেকে গভীর সম্পর্ক। তুমি যেন আমার কাছে স্বপ্নের মতো মনে হলো। অপরিচিত একটা লোক কিভাবে আমার মনের মণিকোঠায় জায়গা করে নিল, ভাবতে আমার অবাক লাগে। কোনো দিন আমি কল্পনাও করি নাই যেরকম একটা অপরিচিত লোকের সাথে আমি কথা বলবো। এরকম ধরনের সম্পর্ক হয়ে গেল যেটা আত্মার সম্পর্কের সাথে জড়িত। তারপর আমি ভাবলাম একদিন কাব্যকে পরীক্ষা করা যাক, সে আমাকে কতটুকু ভালোবাসেন। হঠাৎ আমি খুব মন খারাপ করে বললাম, কাব্য, আমার কিছু ভাল লাগছে না। তারপর কাব্য আমাকে বলল, কেন অনন্যা, কি হয়েছে তোমার? আমি বললাম, কাব্য, তোমাকে একটা সত্যি কথা বলবো। তুমি কি মন খারাপ করবে না আমাকে ছেড়ে চলে যাবে? খাদ্য বলল, অনন্যা, কি হয়েছে তোমার? একটু পরিষ্কার করে আমাকে বলতো না? তোমার সাথে আমার যেরকম সম্পর্ক হয়েছে সেটা আত্মার সম্পর্ক, সেটা ছেড়ে কখনো চলে যাওয়া যায় না। আমি বললাম, তা ঠিক আছে, কিন্তু আমার তো অনেক সমস্যা। তারপর কাব্য বলল, অনন্যা, কি সমস্যা তোমার? একটু বলো না প্লিজ। তারপর আমি বললাম, ঠিক আছে কাব্য, তাহলে শোনো। আমি বললাম, কাব্য, আমি গতকালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার আমাকে পরীক্ষা করে বলল আমার 2টা কিডনিতে প্রয়োজন ধরা পড়েছে। আস্তে আস্তে তা অচল হয়ে যাবে। সময় মতো যদি কিডনি ট্রান্সফার না করতে পারি তাহলে হয়তো আমি আর বেশি দিন বাঁচব না। আরে ছাড়াও আমি চোখের মাঝে মধ্যে কিছু দেখতাম না, হালকা দেখতাম। চোখ পরীক্ষা করালাম। চোখ পরীক্ষা করার পরে ডাক্তার আমাকে বলল, তোমার চোখের পাওয়ার একেবারে মাইনাসে চলে এসেছে, যে কোনো সময় তুমি অন্ধ হয়ে যেতে পারে। কাব্য, ডাক্তারের কাছ থেকে এরকম ধরনের কথা শুনে আমার মনোবলটা একেবারেই দুর্বল হয়ে গেল। ভাবলাম, কি করব, হয়তো আমি বেশি দিন আর বাঁচব না। শুধু শুধু তোমার সাথে অভিনয় করলে কি হবে? আমার কথা শুনে কাব্য কিছুক্ষণ নীরব হয়ে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর কাব্য আমাকে বলল, অনন্যা, আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহ বা অন্য কিছুকে নয়। আমি ভালোবাসি তোমার মনকে। তুমি আমার মনের মধ্যে জিতে গেছ। বাঁচতে হলে আমরা একসাথে বাঁচব, মরলেও একসাথে মরব। অনন্যা, তুমি আমার জীবনের অস্তিত্ব হয়ে গেছ। যদিও তোমার সাথে আমার কখনো দেখা হয়নি, তারপরেও তুমি আমার অস্তিত্বে মিশে গেছ। অন্য যদি তুমি কিছু মনে না করো, আমি তোমার সাথে খুব শীঘ্রই দেখা করতে চাই। কাব্যের মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার মনটা খুব উৎফুল্ল হয়ে গেল, আনন্দে নেচে উঠল। ভাবলাম, সত্যিকার অর্থেই কাব্য আমাকে অনেক ভালোবাসে।
যাই হোক, আমি যে সম্পূর্ণ সুস্থ, শেষ সারপ্রাইজটা আমি কাব্যকে দেখা করে দিব। কাব্য আমার সাথে দেখা করার জন্য খুব জোরে সোরে তাগিদ দিচ্ছে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাব্য, আগামী শুক্রবার আমি তোমার সাথে দেখা করব। তারপর কাব্য আমাকে একটি জায়গার কথা বলল। সেই জায়গায় আমি আসতে, জায়গাটা অবশ্যই আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে ছিল না। তারপর নির্দিষ্ট দিনে আমি কাব্যর সাথে দেখা করতে গেলাম। প্রথম দেখা প্রিয়জনের সাথে। প্রথম দেখার অনুভূতি কিন্তু অন্যরকম। নিজেকে খুব ভালোভাবে সেজে গুজে উপস্থাপন করলাম। প্রিয়জনকে উপহার দেব বলে আমার সৌন্দর্যের যতগুলো জোশ আছে সবগুলো জোশই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তারপর একটি ট্যাক্সি করে কাব্যের দেওয়া লোকেশন অনুযায়ী আমি চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কাব্য একটি তাজা গোলাপ ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে রইল। কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই যে এই গোলাপ ফুলটি যদি আমি শুনতে চাই, তাহলে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করব। আর তাছাড়াও কাব্য যদিও আমার অপরিচিত, তারপরেও তাকে আমি অনেক বেশি বিশ্বাস করে ফেলেছিলাম। যে বিশ্বাস, তার ফলেই আমার অনেক বড় মাসুল দিতে হয়েছিল। যা হোক বন্ধুরা, কাব্য আমাকে একটি পার্কের লোকেশন দিল। আমি সেই পার্কে চলে গেলাম। কাব্যকে নিয়ে অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ কথা বললাম। তাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, এবং আমাকে পাওয়ার জন্য তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা দেখে আমি সত্যিই বিস্ময় হয়ে গেলাম। খুব আনন্দঘন মুহূর্ত অবস্থায় কাব্যের সাথে আমার সময়গুলো কাটছিল। তারপর আমি ভাবলাম, তাহলে কাব্য কি আমার সত্যি কথাটা এখন বলা প্রয়োজন? আমি কাব্যকে বললাম, কাব্য, সেদিন যে আমি তোমাকে বলেছিলাম আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি অসুস্থ, আমি চোখে কম দেখি, এগুলো সবই ছিল আমার নাটক। আসলে তোমাকে আজকে আমি সারপ্রাইজ দেব বলেই সেদিন সেই নাটকটা করেছিলাম। সত্যি কথা বলতে কাব্য, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তুমি আমার পরীক্ষায় পাস করেছ, এখন তোমাকে আর আমার ভালোবাসতে কোনো আপত্তি নেই। কাব্য, আমি তোমাকে অনেক ভালোবাসি, মন থেকে, হৃদয় থেকে। তারপর কাব্যর সাথে পার্কের মধ্যে দুজনে বসে রোম্যান্টিক মুডে আলাপচারিতা চালিয়ে যেতে লাগলাম। ঠিক এই মুহূর্তে কেন জানি আমার মনে হলো কাব্যের দেওয়া গোলাপটা হাতে নিয়ে আমি ঘুরছি। মনে হলো গোলাপটা আমার নাকের কাছে নিয়ে একটু সুখী। গোলাপটা নাকের কাছে নিয়ে শুকতে আমার মাথাটা কেমন জানি যারা মেরে উঠল। আমি ভাবলাম হয়তো এটা স্বাভাবিক, মাঝে মধ্যে আমার এরকম হয়। কিন্তু ঘটনাটা হয়ে গেল উল্টা। এর প্রায় আধ ঘন্টা পরে আমার হুঁশ চলে গেল। আমি অচেতন হয়ে পড়ে রইলাম। তারপর আর কিছু বলতে পারি না। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি একটা ঘরের মধ্যে বন্দি, চতুর্দিকে বন্ধ। আমি কোথায় আছি সেটা আমি জানি না। একটা রুমের মধ্যে আমি বন্দি। আমার হাত মুখ সম্পূর্ণ বাধা, চিৎকার দেব যে সেই অবস্থাও নেই। রুমের মধ্যে চতুর্দিকে অন্ধকার, উপরে একটা ড্রিম লাইট জ্বালানো। এরকম ভয়ানক অবস্থা দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আমার মোবাইলটাও তারা নিয়ে গেল। আমি যে সময়টা কতটা বাজে সেটাও বুঝতে পারছি না। অন্ধকার একটা রুমের মধ্যে আমি আবদ্ধ, মনের মধ্যে শুধু তখন ভয় আর ভয় কাজ করছিল। কিছুক্ষণ পর আমি অনুমান করলাম রাত তখন 1-1টা থেকে 1-2টা বাজে। তখন 4 জন লোক রুমে প্রবেশ করল, আর এদিকে আমার হাত মুখ সব কিছু বাধা অবস্থায় আছে। আমি তাদেরকে দেখে ভয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেল। মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আকাশ ভেঙে আমার উপরে পড়ে গেছে। এই 4 জনের মধ্যে কাব্য ছিল। আমি তখন কাব্যকে বললাম, কাব্য, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে করে আমি গোপনে আডালে আবডালে তোমার সাথে দেখা করতে এসেছি, আর তুমি আমার সাথে এরকম করতে পারলে? কাব্য, আমার খুব ভয় করছে, আমাকে এখান থেকে প্লিজ যেতে দাও। কাব্য আমার কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেল। কিন্তু তার মনটা যে এত শক্ত তা আমি কখনো বুঝতে পারিনি। আসলে দুষ্টু লোকের মিষ্টি কথায় এটাই সত্য। 4 জন লোক, তাদের উদ্দেশ্য খুবই খারাপ ছিল। আমি কখনো কল্পনাও করতে পারিনি কাব্যের সাথে ফেসবুকে প্রেম করার ফলে আমার জীবনে এরকম করুণ পরিণতি আসবে। আমি কখনো কল্পনাও করতে পারিনি। প্রথমে তারা আমাকে খুব ভালোভাবে প্রস্তাব করল।
আমি যাতে 4 জনকেই খুব ভালোভাবে স্বেচ্ছায় খুশি করি। আমি যেন তাদের সাথে স্বেচ্ছায় একটু আনন্দ বিনোদন করি। তাদের এখান থেকে আমি এরকম প্রস্তাব পেয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। আমি তাদেরকে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু আমার কোনো কাকুতি মিনতি তারা কোনো কানে নিল না। ঠিক এই অবস্থায় আমি কি করব বুঝতে পারছিলাম না। মনে মনে ভাবছিলাম, আমি কাব্যকে ভালোবেসেছিলাম। শুধু কাব্য যদি আমার সাথে এরকম করত তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু কাব্য যে আমার সাথে এরকম একটা গেম খেলবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। সে তো তার ইচ্ছা পূরণ করবেই, সাথে সাথে আরও 3 জনকে আমাকে দিয়ে ইচ্ছে পূরণ করাবে। এটা ভাবতেই আমার গা ঘিন ঘিন করে ওঠে। কি করব আমি ভাবছিলাম, আর এদিকে তারা 4 জন, আর আমি একা, তাও আবার একটি বন্ধ করে অন্ধকার রুমে। আমি যদি এখন অস্বীকার করি বা তাদের সাথে সম্মতি না দেয়, তাহলে তারা আমাকে জোর করে হলেও একটা কিছু করার চেষ্টা করবে। আর তাছাড়া মনে মনে ভাবতে লাগলাম, এখন আমি যদি তাদের সাথে এরকম কিছু না করি, তাহলে হয়তো তারা আমাকে মেরে ফেলতে পারে। অনিশ্চিত থাকা সত্ত্বেও তাদের প্রস্তাবে আমাকে রাজি হতে হলো। আমি প্রথমেই বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের প্রস্তাবে রাজি, কিন্তু দয়া করে আমার প্রতি একটু সহনশীল হবেন। কারণ বুঝতে পেরেছেন তো, আপনারা 4 জন আর আমি একা। আমার কিন্তু এই পরিস্থিতিতে জীবনে প্রথম, আমি কিন্তু আপনাদেরকে খুব ভয় পাচ্ছি। দয়া করে আমার প্রতি একটু সহনশীল হবেন। প্রথমেই তারা আমাকে আশ্বাস দিল যে তারা আমার প্রতি সহনশীল হবে, কিন্তু তারা যখন আমার সাথে ভিন্ন রকম আচরণ শুরু করল, তখন সহনশীল তো দূরের কথা, মনে হচ্ছে যেন বিভীষিকাময় একটি মুহূর্ত। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। পরক্ষণেই আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমি একটি হাসপাতালের বেডে শুয়ে আছি। অর্থাৎ তখন আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম তারা তাদের উদ্দেশ্য সফল করে আমাকে হাসপাতালে ভর্তি করে। তারপর তারা পালিয়ে গেছে, সাথে করে নিয়ে গেছে আমার মোবাইল, এবং আমি অনেকগুলো স্বর্ণালঙ্কার পরে এসেছিলাম, সবগুলোই আমার কাছ থেকে তারা কেড়ে নিয়ে গেছে। খুব ভয় পেয়ে, অনেক কষ্ট করে বাবার নামটা মুখস্থ ছিল বিধায় বাবার নাম্বারে ফোন দিলাম। বাবা আমার ফোন পেয়ে পাগলের মতো হয়ে হাসপাতালে ছুটে আসলো। আরও ছুটে আসলো আমার অনেক আত্মীয় স্বজন। কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে, আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, কিছু করার ছিল না। একটি ভুলের কারণে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তারা আমাকে এমন অবস্থা করে ফেলেছিল, পরবর্তীতে আমি আর কোনোদিন মা হতে পারবো না। ডাক্তারের রিপোর্টে তা পরিষ্কার বলে দিয়েছে। এই ঘটনার কারণে বন্ধুরা মাঝে মধ্যে মরে যেতে ইচ্ছা করে, কিন্তু কেন জেতার পরেও এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে মন চাচ্ছে না। এখন আমি বন্ধুরা মরার মতোই বেঁচে আছি পৃথিবীতে, যেন একটা কঠিন পদার্থ। পরিশেষে আমি তোমাদের কি বলবো, বন্ধুরা, তোমরা কখনো অপরিচিত, বিশেষ করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়ে কারো সাথে অন্তরঙ্গ হয়ে মিশতে না। অপরিচিত কাউকে মন থেকে বিশ্বাস করবে না, আর যদিও বিশ্বাস করো তাকে খুব ভালো করে যাচাই বাছাই করে বিশ্বাস করবে। তা না হলে হয়তো বা তোমাদের জীবনেও আমার মতো এরকম করুণ পরিণতি আসতে পারে, যার মাসুল সারা জীবন ধরে দিতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।